হ্যালো। আজকে আমরা ক্লাস 10 এর তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটি 3 নম্বর ক্লাসটি করছি। এর আগের দিন আমরা পড়েছিলাম কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয়, এবং সেখানে দৈর্ঘ্য প্রসারণ নির্ণাঙ্ক যখন আমরা পড়েছিলাম তার একটা ফর্মুলা পেয়েছিলাম। দৈর্ঘ্য প্রসারণ নির্ণাঙ্ক আলফা সমান L2 - L1/L1 × T। এবং যখন আমরা আলফার সংজ্ঞা দিয়েছিলাম তখন L1টাকে 1 করেছিলাম, টিটাকে 1 করেছিলাম, দিলে আমরা কি পাচ্ছি? আলফা সমান পাচ্ছি L2 - L1। এবং সংজ্ঞাটা কেমন দিয়েছিলাম? কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকেই আমরা বলছি ওই পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যদি এটিকে আমরা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখো তোমাকে প্রাথমিক দৈর্ঘ্য একক করতে হচ্ছে। অর্থাৎ আমরা এমন একটি দণ্ড নিলাম, ধরো আমি এই দণ্ডটি কি নিয়েছি? তামার নিয়েছি। এই দণ্ডের দৈর্ঘ্য কত? 1 মিটার। তুমি এটাকে 1 সেন্টিমিটার নিতে পারতে। দেখো, প্রাথমিক দৈর্ঘ্য 1 করতে বলেছিল, আমরা 1 মিটারের তামার দণ্ড নিয়েছি। তার উষ্ণতা বৃদ্ধি কত করতে বলছে? 1 করতে বলছে। তাহলে এই দণ্ডের আমরা উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস আমরা বাড়িয়েছি। তাহলে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হবে সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আমরা দেখলাম এই দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ কত হচ্ছে? 17 × 10⁻⁶ মিটার দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা সমান হবে 17 × 10⁻⁶। এখানে আমরা পড়ার সময় বলেছিলাম এই আলফা কি? এই আলফা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে গিয়ে আলফার মান ধ্রুবক থাকবে। এখন ধ্রুবক থাকবে কথার অর্থ দেখো, এখানে আমি 1 মিটার দণ্ড নিয়েছি, তার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, তার দৈর্ঘ্যের প্রসারণ যা হয়েছে এটাই হচ্ছে কি আমাদের আলফার মান। দেখো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি। আমি যদি মনে করো এই দণ্ডটি 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল, সেখান থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, তাহলে আলফা কনস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে গিয়ে এখানে 0 থেকে 1 করলে কত দৈর্ঘ্য বাড়লো? 17 × 10⁻⁶ মিটার বাড়লো। তাহলে আলফার মানও কত হলো? 17 × 10⁻⁶ মিটার হবে। আমরা ধরলাম এই দণ্ডটি 30 ডিগ্রি সেলসিয়াসে আছে, সেখান থেকে আমি 1 বাড়ালাম, তাহলে 30 থেকে কত হলো? 31 ডিগ্রি সেলসিয়াস। তাহলেও যেহেতু আলফা ধ্রুবক বলেছিলাম, তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কত হওয়া উচিত ছিল? 17 × 10⁻⁶ মিটার হওয়া উচিত ছিল। এবং সেক্ষেত্রে আলফার মান কত হতো? 17 × 10⁻⁶। আবার আমরা যদি 96 ডিগ্রি সেলসিয়াসে মনে করো এই দণ্ডটি ছিল, সেখান থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, মানে 96 থেকে কত করলাম? 97 ডিগ্রি সেলসিয়াস করলাম। যেহেতু আলফা কনস্ট্যান্ট বলেছে, তাহলে এখানেও এই 96 থেকে 97 যখন করলাম, দণ্ডের দৈর্ঘ্যের প্রসারণ এত হওয়া উচিত ছিল, এবং তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের এইটা পাওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে পরীক্ষা করে দেখা গেল 0 থেকে 1 ডিগ্রি করলে দৈর্ঘ্যের প্রসারণ যা হচ্ছে, 30 থেকে 31 করলে দৈর্ঘ্যের প্রসারণ চেঞ্জ হচ্ছে। আবার 96 থেকে 97 ডিগ্রি সেলসিয়াস করলে দৈর্ঘ্যের প্রসারণ চেঞ্জ হচ্ছে। কিন্তু আমাদের সংজ্ঞা কি বলছে? সংজ্ঞায় বলেছিল 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বলেছিল। কোন টেম্পারেচার থেকে 1 ডিগ্রি সেটার কথা কিন্তু বলেনি। তাহলে আলফা কনস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে যে প্রতি ক্ষেত্রেই দৈর্ঘ্যের প্রসারণ কত পেতে হতো আমাদের, বা কত পাওয়া উচিত ছিল? এই পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ পাওয়া উচিত ছিল, এবং আলফার মান এটা হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে দেখলাম যে 0 থেকে যখন 1 করলাম, এখানে 1 তো বাড়িয়েছি, দৈর্ঘ্যের প্রসারণ যা হচ্ছে 30 থেকে যখন 31 করলাম দৈর্ঘ্যের প্রসারণ চেঞ্জ হচ্ছে, ফলে আলফা চেঞ্জ হচ্ছে। আবার 96 থেকে যখন 97 করলাম, এখানেও 1 ডিগ্রি বাড়িয়েছি, তখন দেখলাম দৈর্ঘ্যের প্রসারণ আবার চেঞ্জ হচ্ছে, ফলে আলফার মান চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে এই পরীক্ষা থেকে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফাটি কি নয়? কনস্ট্যান্ট নয়, এটি ধ্রুবক রাশি নয়। এটা নির্ভর করছে আমরা এই 1 ডিগ্রি সেলসিয়াস কোন টেম্পারেচার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি।
0 থেকে বাড়াচ্ছি, না 30 ডিগ্রি থেকে বাড়াচ্ছি, না অন্য কোনো টেম্পারেচার থেকে 1 ডিগ্রি বাড়াচ্ছি, তারই উপর কিন্তু আলফার মান নির্ভর করছে। তাহলে আলফা যেটিকে আমরা কনস্ট্যান্ট বলেছিলাম, নিখুঁত পরীক্ষার সাহায্যে আমরা দেখতে পেলাম আলফা কিন্তু ধ্রুবক রাশি নয়। বোঝা গেছে? এবার মনে করো আমি এই তামার দণ্ড যে আমরা 1 মিটারের একটা তামার দণ্ড নিয়েছিলাম, এই তামার দণ্ডটি আমি একদম নিরেট নিলাম। কি নিলাম? একদম নিরেট একটি তামার দণ্ড নিলাম, এর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম, দিয়ে দেখলাম এর দৈর্ঘ্য কত বেড়েছে, 17 ইন্টু 10⁻⁻6 মিটার বেড়েছে। এইবার মনে করো আবার 1 মিটারের তামার দণ্ড নিয়েছি, কিন্তু এই দণ্ড কেমন, এই দণ্ডটি ফাঁপা। তাহলে 1 মিটারের তামার দণ্ড নিয়েছি, এরও উষ্ণতা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, এক্ষেত্রেও লক্ষ্য করলাম এর দৈর্ঘ্য 17 ইন্টু 10⁻⁻6 মিটার বাড়ছে। তাহলে দণ্ডটির নিরেট বা ফাঁপা এই বিষয়ের উপর কিন্তু দৈর্ঘ্যের প্রসারণ নির্ভর করে না। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে কি জানলাম? আমরা এই পাঠ থেকে জানলাম যে দণ্ডটির দৈর্ঘ্যের প্রসারণ নিরেট বা ফাঁপা এই বিষয়টির উপর নির্ভর করছে না। ক্লিয়ার? এরপরে আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এর আগের দিন আমরা কঠিন পদার্থের যখন দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম, তখন সেখানে এমন একটি তার বা দণ্ডকে আমরা বিবেচনা করেছিলাম যার ক্ষেত্রফল নগণ্য ছিল। ঠিক একইভাবে এখানেও যখন আমরা এখানে যখন আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব, কি প্রসারণ গুণাঙ্ক? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব, তখন আমরা এমন একটি তলের কথা বিবেচনা করব যার বেধের পরিমাণ নগণ্য। অর্থাৎ আমরা মনে করো এরকম একটা পৃষ্ঠার মতন একটি তলের কথা বিবেচনা করছি, যার একটি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এই বেধের পরিমাণ একেবারে নগণ্য। কেন নিয়েছি? এখন এই তলটিকে যদি আমরা হিট দেই, তাহলে কিন্তু এর ক্ষেত্রফলের প্রসারণ বেশি হবে, আয়তনের প্রসারণ এখানে কিন্তু আমরা নগণ্য করি। বোঝা গেছে? এবার মনে করো আমরা এখানে একটা ক্ষেত্রফল নিয়েছি, যে যার ক্ষেত্রফলের মান কত ধরছি, S1, এবং এর টেম্পারেচার ধরে নিয়েছি T1। এবার আমরা একে হিট দিয়েছি, হিট দেওয়ার ফলে এই তলের ক্ষেত্রফল কি হবে, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে আমরা ধরলাম এই তলের ক্ষেত্রফল হয়েছে S2 এবং এর টেম্পারেচার কত হয়েছে, T। যেহেতু আমরা হিট দিয়েছি, তাহলে T2 গ্রেটার দেন হবে T1। এর আগের ক্লাসে আমরা যেরকম পড়েছিলাম যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ 3টি বিষয়ের উপর নির্ভর করে, এখানেও একইভাবে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ 3টি বিষয়ের উপর নির্ভর করে। কি কি? এক হচ্ছে গিয়ে তার প্রাথমিক ক্ষেত্রফলের উপর, দুই হচ্ছে গিয়ে উষ্ণতা বৃদ্ধির উপর, এবং 3 হচ্ছে উপাদানের। এই 3টি বিষয়ের উপর কেমন ভাবে নির্ভরশীল সেটা আমরা জানব। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল, S1, অন্তিম ক্ষেত্রফল কত হলো, S2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, S2 - S1। তাহলে আমরা লিখলাম ক্ষেত্রফল বৃদ্ধি সমান S2 - S1। পরীক্ষা করে দেখা গেছে এই ক্ষেত্রফল বৃদ্ধি S2 - S1 এটি প্রপোর্শনাল হয় তার প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে। যখন উষ্ণতা বৃদ্ধি স্থির বা উষ্ণতা স্থির আমরা লিখে দিলাম। এই কথাটা কি মিনিং করছে? এই কথাটি মিনিং করছে, যদি মনে করো আমরা
দুটো এরকম পাত নিয়েছি, একটার ক্ষেত্রফল আমি ধরলাম 1 মিটার স্কোয়ার এবং আরেকটির ক্ষেত্রফল আমি ধরলাম 2 মিটার স্কোয়ার। দুটোই একই পদার্থের পাত নিয়েছি, মনে করো এটাও তামা এটাও তামা, তাহলে দুটো একই পদার্থের পাত। এর টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এরও টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা উভয়েরই উষ্ণতা 2 ডিগ্রি করে বাড়িয়েছি, তাহলে বাড়ালে কত হবে? এটা হবে 30 থেকে 32 ডিগ্রি, এটিও হবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। দেখো, তাহলে এই লাইন কি বলছে? যদি দুটো বা তিনটি পাতের উপাদান একই থাকে, দেখো দুটোর ক্ষেত্রেই আমি তামা নিয়েছি, যদি উষ্ণতা স্থির থাকে, দেখো দুজনের ক্ষেত্রেই 30 ছিল, দুজনের ক্ষেত্রেই আমরা 2 বাড়িয়েছি, তাহলে যে পাত্রের প্রাথমিক ক্ষেত্রফল বেশি, কোন পাত্রের প্রাথমিক ক্ষেত্রফল বেশি? এই পাত্রের প্রাথমিক ক্ষেত্রফল বেশি। যে পাত্রের প্রাথমিক ক্ষেত্রফল বেশি থাকবে সেই পাতের ক্ষেত্র প্রসারণও বেশি হবে। অর্থাৎ এই দুটো পাতের মধ্যে এই পাতের ক্ষেত্রফলের প্রসারণ বেশি হবে। দেখা গেল এই পাতের ক্ষেত্রফল বেড়েছে 1 মিটার স্কোয়ার বাড়লো, এবং এই পাতের ক্ষেত্রফল কত বেড়েছে? 3 মিটার স্কোয়ার বাড়লো। তাহলে এই লাইনটার মিনিং বুঝতে পারলেন? এই লাইনটার মিনিং কি বলছে? যদি আমি একই উপাদানের দুটি পাত নেই, দেখো দুটোই তামার নিয়েছি, যদি তাদের উষ্ণতা কি থাকে? স্থির থাকে। দেখো দুজনের ক্ষেত্রেই 30 ডিগ্রি ছিল, দুজনের ক্ষেত্রেই আমরা 2 ডিগ্রি করে বাড়িয়েছি, তাহলে এই দুটি পাতের মধ্যে যে পাতের প্রাথমিক ক্ষেত্রফল বেশি, দেখো এই দুটো পাতের মধ্যে এই পাতটির প্রাথমিক ক্ষেত্রফল বেশি, সেই পাতটির ক্ষেত্রফল প্রসারণ বেশি হবে। দেখো এই পাতের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার বেড়েছে, এই পাতের ক্ষেত্রফল 3 মিটার স্কোয়ার বেড়েছে, তাহলে বেশি কার বাড়ছে? এই পাতটি। বোঝা গেছে? ঠিক একইভাবে পরীক্ষা করে দেখা গেল এই S2 - S1 প্রপোর্শনাল হয় উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক, T2 - T1, যখন প্রাথমিক ক্ষেত্রফল স্থির। এই লাইনটার মিনিং কি বলছে? এই লাইনটির মিনিং বলছে যে আমরা একই উপাদানের দুটো পাত নিয়েছি, দেখো এটাও তামা নিয়েছি, এটাও তামা নিয়েছি, দুজনের প্রাথমিক ক্ষেত্রফল যেন একই থাকে, এটাও 1 মিটার স্কোয়ারের ক্ষেত্রফল, এরও ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার। এবার আমি ধরলাম এর টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এরও টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা এর টেম্পারেচার 5 ডিগ্রি বাড়িয়ে করলাম কত? 35 ডিগ্রি সেলসিয়াস। এর টেম্পারেচার 10 ডিগ্রি বাড়িয়ে করেছি 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই লাইনটা কি বলছে? এই লাইন বলছে যদি দুটি পাতে একই উপাদান দিয়ে তৈরি হয়, যদি তাদের প্রাথমিক ক্ষেত্রফল একই থাকে, দুজনেরই প্রাথমিক ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, তাহলে যে পাতটার উষ্ণতা আমি বেশি বাড়িয়েছি, এই পাত্রটির 5 ডিগ্রি বাড়িয়েছি, এই পাত্রটির 10 ডিগ্রি বাড়িয়েছি, তাহলে এই পাত্রটির আমরা উষ্ণতা বেশি বাড়িয়েছি, তাহলে সেই পাত্রটির ক্ষেত্রফল বৃদ্ধিও বেশি হবে, অর্থাৎ এই পাতের ক্ষেত্রফলও বেশি বাড়বে। দেখা যাবে এ পাতের ক্ষেত্রফল বাড়ছে গিয়ে 1 মিটার স্কোয়ার, এ পাতের ক্ষেত্রফল সেখানে বাড়ছে কত? 2 মিটার স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি S2 - S1 proportional to S1 into T2 - T1, যখন প্রাথমিক ক্ষেত্রফল এবং উষ্ণতা বৃদ্ধি হয়ে কি পরিবর্তনশীল, সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম প্রাথমিক ক্ষেত্রফল এবং উষ্ণতা কি উভয়ই পরিবর্তনশীল। বোঝা গেছে? এবার দেখো প্রপোর্শনাল চিহ্ন থেকে সমান চিহ্ন নিয়ে আসতে গেলে একটা আমাদের কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়,
সেই কনস্ট্যান্টটাকে আমরা বিটা ধরলাম, তাহলে বিটা S1 T2 মাইনাস T1 কে যদি আমরা টি ধরি তাহলে এখানে লিখে দিব টি। এই বিটা হচ্ছে গিয়ে সমানুপাতিক ধ্রুবক, এখানে এর একটি নাম দিলাম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে? এবার আমরা এইটা আর একবার উপরে লিখছি। দেখো আমরা বলেছিলাম যে একটি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে, তাহলে প্রাথমিক ক্ষেত্রফলের উপর কেমন ভাবে নির্ভরশীল? এই লাইনটা বলছে যে প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্র প্রসারণ সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই প্রাথমিক ক্ষেত্রফলের উপর কেমন ভাবে সম্পর্কযুক্ত আমরা এই লাইন থেকে জানতে পারলাম। আবার ক্ষেত্র প্রসারণ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কেমন ভাবে নির্ভরশীল বা কেমন ভাবে সে নির্ভর করে, আমাদের এই লাইন বলছে যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে ক্ষেত্রফল বৃদ্ধিও সমানুপাতিক। তাহলে দেখো ক্ষেত্র প্রসারণটা উষ্ণতা বৃদ্ধির উপর কেমন ভাবে নির্ভরশীল সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। আর একটি পড়ে থাকলো উপাদান, তাহলে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের প্রসারণ বিভিন্ন হয়, অর্থাৎ তামার ক্ষেত্রে ক্ষেত্রফলের প্রসারণ যা হবে লোহার ক্ষেত্রে কিন্তু একই হবে, আলাদা হবে। বোঝা গেছে? তার মানে ক্ষেত্র প্রসারণ উপাদানের উপরও নির্ভরশীল। এবার আমরা এই লাইনটা যদি তুলি তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে যে S2 মাইনাস S1 সমান বিটা S1 ইন্টু টি। এবার আমরা বিটার সংজ্ঞা দিব। বিটার সংজ্ঞা দিতে গেলে আমরা কি করব? বিটার সংজ্ঞা দিতে গেলে আমরা এই রাশির সঙ্গে যেগুলো গুণ আছে সেগুলোকে 1 করব। তাহলে ক্ষেত্রফলকে 1 করলাম, উষ্ণতার বৃদ্ধিকে 1 করলাম। যদি এই দুটো 1 হয় তাহলে বিটা সমান কত হবে? বিটা সমান হবে S2 মাইনাস S1। কখন? যখন প্রাথমিক ক্ষেত্রফল 1, প্রাথমিক ক্ষেত্রফল S1 সমান 1, উষ্ণতা বৃদ্ধি টি যদি 1 হয় তাহলে বিটা সমান পাচ্ছি S2 মাইনাস S1। এবার আমাদের এই তিনটে পয়েন্ট নিয়েই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা আমরা দেব। কি বলবো? না, কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল 1 একক হলে তার একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ হয় তাকেই বলবো ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটাকে যদি তুমি এক্সাম্পল সহকারে বুঝতে চাও তাহলে কি করবো? দেখো, প্রাথমিক ক্ষেত্রফল 1 করতে বলেছি, মানে আমরা এমন একটি পাত নিয়েছি যার প্রাথমিক ক্ষেত্রফল কত? 1 মিটার স্কয়ার, তুমি 1 সেন্টিমিটার স্কয়ারও বলতে পারো। এবার এই পাতটির উষ্ণতা তোমাকে কত বাড়াতে বলেছে? 1 বাড়াতে বলেছে। আমি এবার এই পাতটির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম। এবার দেখবো এই পাতটির ক্ষেত্রফল কত বাড়ছে। সাপোজ আমরা এটা যদি আমরা তামা নেই, মনে করো তামা নিয়েছি, তামা নিলে আমরা দেখলাম তার ক্ষেত্রফল বাড়ছে 34 ইন্টু 10⁻⁶। তাহলে যতটা পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ হবে, কত পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ হয়েছে? এই পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ হয়েছে। এটাই তো S2 মাইনাস S1, এই তো S2 মাইনাস S1। তার মানে যতটা পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ হবে সেটাই হচ্ছে গিয়ে বিটা। অর্থাৎ বিটা সমান আমাদের কত হচ্ছে? এখানে কি বিটা সমান হচ্ছে 34 ইন্টু 10⁻⁶। কি বললাম? আমি এই এই পুরো জিনিসটাকে আমরা এক্সাম্পল সহযোগে ব্যাখ্যা করতে চাইছি। তাহলে আমরা একটা তামার পাত নিয়েছি যার প্রাথমিক ক্ষেত্রফল কত? 1 মিটার স্কয়ার। কেন নিয়েছি? কারণ প্রাথমিক ক্ষেত্রফল আমাকে 1 করতে বলেছে, প্রাথমিক ক্ষেত্রফল 1 একক করেছে। এর উষ্ণতা তোমাকে বাড়াতে বলেছে, 1 পরিমাণ বাড়াতে বলেছে। আমি এই পাতটির উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি। বাড়াতে দেখলাম এর ক্ষেত্রফল বেড়েছে 34 ইন্টু 10⁻⁻। তাহলে S2 মাইনাস S1 কত হয়েছে? 34 ইন্টু 10⁻⁶। তাহলে দেখো বিটা সমান আমরা কি লিখেছি? S2 মাইনাস S1। তার মানে যতটা পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ হবে
সেটাই হচ্ছে গিয়ে বিটার মান। তার জন্য বিটার সমান কত লিখেছি? 34 ইন্টু 10⁻⁶ লিখেছি। বোঝা গেছে? এবার আমরা এটাকে এইভাবে লিখি, এখান থেকে পাচ্ছি বিটা সমান s2 - s1/s1 ইন্টু টি। এবার যদি আমাকে বিটার একক নির্ণয় করতে বলে, তাহলে বিটা এর একক সমান উপরে হবে ক্ষেত্রফলের একক বাই, আবার এখানে হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের একক ইন্টু উষ্ণতার একক। বোঝা গেছে? এখন দেখো, ওপরেও ক্ষেত্রফলের একক আছে, নিচেও ক্ষেত্রফলের একক আছে, দুটো কেটে যাবে। তাহলে তোমার পড়ে থাকলো 1/, উষ্ণতার একক। তাহলে বিটার একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করছে না, কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করছে। এবার তাহলে বিটার একক আমাকে যদি সিজিএস পদ্ধতিতে বলে, তাহলে সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক কত? ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখলাম ডিগ্রি সেলসিয়াস। এটা উপরে উঠলে কত হবে গো? ডিগ্রি সি ইনভার্স। তাহলে এটি হলো সিজিএস পদ্ধতিতে বিটা এর একক। তুমি যদি এসআই পদ্ধতিতে করতে চাও, তাহলে হবে উষ্ণতার একক এসআই পদ্ধতিতে হয় কেলভিন। তাহলে এটা উপরে উঠলে হবে কেলভিন ইনভার্স। তাহলে এসআই পদ্ধতিতে বিটার একক হচ্ছে কেলভিন ইনভার্স। একইভাবে তুমি যদি এফপিএস পদ্ধতিতে বিটার একক করতে চাও, তাহলে এফপিএস পদ্ধতিতে উষ্ণতার একক কত হয়? ডিগ্রি ফারেনহাইট। তাহলে লিখলাম 1/ডিগ্রি ফারেনহাইট। এটা উপরে উঠলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এটা হচ্ছে তাহলে এফপিএস পদ্ধতিতে বিটা এর একক। একইভাবে বিটা এর মাত্রা কেবলমাত্র উষ্ণতার মাত্রার উপর নির্ভরশীল, এবং উষ্ণতার মাত্রাকে আমরা কি লিখি? 1/, উষ্ণতার মাত্রা হচ্ছে গিয়ে থিটা। তাহলে আমরা এইভাবে লিখবো, বিটা এর মাত্রা, বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো, থার্ড ব্র্যাকেট দিয়ে বিটা লিখতে পারো, সমান 1/θ। উপরে উঠলে হবে কত? উপরে উঠলে হবে থিটা ইনভার্স। তাহলে একইভাবে আমরা বিটার একক এবং বিটা এর মাত্রা আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। বোঝা গেছে? এবার মনে করো আমরা এর আগের দিন পড়েছিলাম যে 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি সমান 5/9 সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি বিটা এফ সমান 5/9 বিটা সি। অর্থাৎ সেলসিয়াস স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটার সঙ্গে যদি আমরা 5/9 গুণ করি, তাহলে আমরা ফারেনহাইট স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা আমরা একবার অঙ্ক করে একটা উদাহরণ নিয়ে নিই। অঙ্কের একটা উদাহরণ নিয়ে নিই। মনে করো তোমাকে বলেছে তামার ক্ষেত্রে বিটা সমান 34 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সি। তার মানে তোমাকে কি দিয়েছে গো? সেলসিয়াস স্কেলে দিয়েছে, মানে বিটা সি দিয়ে দিয়েছে। বিটা এফ জানতে চেয়েছে। তাহলে বিটা এফ সমান কত হবে? 5/9 ইন্টু 34 ইন্টু 10⁻⁻6। এটা কিন্তু ফারেনহাইট স্কেলে যেহেতু বিটা বেরোচ্ছে, তাহলে লিখবো ডিগ্রি ফারেনহাইট। কতটা বোঝা গেছে? আবার আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি সমান কেলভিন স্কেলে 1 ডিগ্রি কেলভিনের সমান। 1 ডিগ্রি তো বলা হয় না, 1 কেলভিনের সমান। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারি
বিটা সি সমান হচ্ছে যে বিটা কিউ, অর্থাৎ সেলসিয়াস স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যা হবে কেলভিন স্কেলেও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একই হবে। তাহলে এখান থেকে বলতে পারি বিটা কে সমান কত হবে, বিটা সি যা ছিল সেটাই 34 ইন্টু 10⁻⁻6, শুধু এই এককটা চেঞ্জ হবে কেলভিন। বোঝা গেছে? এবার মনে করো তোমাকে বলে দিয়েছে যে একটি তামার ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান 34 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সি। এইটার কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে গিয়ে আমরা যদি একটি তামার পাত নেই যার ক্ষেত্রফল কত 1 মিটার স্কয়ার, এর যদি উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে এই পাতটির ক্ষেত্রফল কত বাড়বে, 34 ইন্টু 10⁻⁻6 মিটার স্কয়ার বাড়বে। আবার তুমি যদি বলতে যে এই পাতটির ক্ষেত্রফল আমি ধরলাম 1 সেন্টিমিটার স্কয়ার, এর উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে এই পাতটির ক্ষেত্রফল কত বাড়বে, 34 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার স্কয়ার বাড়বে। তাহলে তুমি খেয়াল করো, যখন আমরা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের পাত নিয়েছি তখন ক্ষেত্রফল বৃদ্ধিকে মিটার স্কয়ার বলছি, যখন 1 সেন্টিমিটার স্কয়ারের পাত নিয়েছি ক্ষেত্রফলের পাত নিয়েছি তখন তার ক্ষেত্রফল বৃদ্ধি এত সেন্টিমিটার স্কয়ার বেড়েছে বলছি। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। বোঝা গেছে? আজকে আমরা এতটা পড়লাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।